আফরিন শয়তানের সাথে চুক্তি করেছিল। সেই চুক্তির প্রতীক ছিল ওই চেইনটা। আমাদের ওই চুক্তিটা আবারও সিলগালা করতে হবে। এবার এই শয়তানকে জোর করে বের করতে হবে। খুবই বিপজ্জনক কাজ। আমি কাঁদতে কাঁদতে বললাম, হুজুর, আপনি যা ভালো বোঝেন করেন, আমি শুধু আমার বাবাকে ফেরত চাই। হুজুর তখন তার ঝুলি থেকে 7টা লোহার পেরেক আর একটা হাতুড়ি বের করলেন। তিনি বললেন, আমি এই ঘরটা বন্ধ করব। এই 7টা পেরেক 7টা আয়াত পড়ে ঘরের দরজায় আর জানালায় পুঁতব। এতে ও আর পালাতে পারবে না, কিন্তু ও তখন আরো হিংস্র হবে। তোমরা কেউ ভয় পাবে না। হুজুর যখন প্রথম পেরেকটা দরজায় ঠুকতে গেলেন, তখন বাইরে প্রচণ্ড জোরে বাতাস বইতে শুরু করলো। জানালার কাঁচগুলো ঝনঝন করে উঠল। মনে হলো পুরো বাসাটা কাঁপছে। আর বাবার শরীরটা তখন শূন্যে ভাসতে শুরু করলো। তিনি বিছানা থেকে অন্তত 2 ফুট ওপরে উঠে ভেসে রইলেন। তার মাথাটা নিচের দিকে ঝুলে আছে আর হাত পাগুলো ছড়িয়েছিল। দৃশ্যটা দেখে আমার রক্ত হিম হয়ে গেল। বাবা উল্টো হয়ে ঝুলে থাকা অবস্থায় আমার দিকে তাকিয়ে বললেন, তোরা কি সত্যিই ভাবছিস পেরেক পুঁতে আমাকে আটকাতে পারবি? রিয়াজ, তুই কি চাস তোর বাবা বাঁচুক? দরজা খুলে দে। আমি দ্বিধায় পড়ে গেলাম। হুজুর বললেন, রিয়াজ, ওর চোখের দিকে তাকাবে না। ও তোমাকে সম্মোহিত করার চেষ্টা করছে। কিন্তু আমি ভুলটা করে ফেললাম। আমি বাবার চোখের দিকে তাকালাম, আর তাকানোর সাথে সাথে আমার মনে হলো আমি এক গভীর অন্ধকার কুয়োর মধ্যে পড়ে যাচ্ছি। আমার চারপাশে সবকিছু ঝাপসা। কেউ একজন আমাকে বলল, দরজাটা খুলে দে। আমার হাত নিজের অজান্তেই দরজার ছিটকানির দিকে এগিয়ে গেল। হুজুর চিৎকার করে উঠলেন, রিয়াজ, না! হুজুরের ধমকে আমার সম্বিত ফিরে এলো। তিনি এক ঝটকায় আমাকে দরজার কাছ থেকে সরিয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরের দিক থেকে প্রচণ্ড এক ধাক্কা এলো, যেন কোনো বন্য হাতি সমস্ত শক্তি দিয়ে দরজায় আঘাত করছে। কাঠের দরজাটা মরমর করে উঠল। হুজুর আমাকে ইশারা করলেন বাবার পায়ের দিকটা চেপে ধরতে। আমি কাঁপতে কাঁপতে বাবার পা জড়িয়ে ধরলাম। বাবার শরীরটা তখন বরফের মতো ঠান্ডা, অথচ চামড়ার নিচ দিয়ে সাপের মতো কিছু একটা কিলবিল করছে। হুজুর তার ঝুলি থেকে বের করা লোহার পেরেকগুলো দরজার চৌকাঠে ঠুকতে লাগলেন। তিনি প্রতিটা বাড়িতে হাতুড়ির ঘা দিচ্ছিলেন আর উচ্চ স্বরে আয়াতুল কুরসি পড়ছিলেন। বাবার মুখ দিয়ে তখন ফেনা এবং কালো রঙের এক ধরনের তরল পদার্থ বেরিয়ে আসছিল। প্রায় ঘন্টা খানেক ধরে চলল এই যুদ্ধ। হুজুর যখন শেষ পেরেকটা গেঁথে দিয়ে দোয়া পড়লেন, তখন হঠাৎ করে বাবার শরীরের খিঁচুনি বন্ধ হয়ে গেল। বাইরের ঝোড়ো বাতাসটাও থেমে গেল। ঘরের ভেতরের ভারী বাতাসটা যেন একটু হালকা হলো। বাবা নিস্তেজ হয়ে বিছানায় পড়ে রইলেন। তার চোখগুলো বন্ধ, শ্বাস প্রশ্বাস খুব ধীর। হুজুরের কপালে জমে থাকা ঘাম তিনি মুছে বাবার দিকে তাকালেন। তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। তিনি আমাকে বললেন, রিয়াজ, আপাতত বিপদটা আটকানো গেছে। আমি ঘরটা বন্ধ করে দিয়েছি, আর বাইরে থেকে কোনো সাহায্য পাবে না। কিন্তু ভেতরের জিনিসটা এখন পুরোপুরি যায়নি। ও সুপ্ত অবস্থায় আছে। তোমার বাবার শরীরের অনেক ক্ষতি হয়েছে। ওনাকে বিশ্রাম নিতে দাও। আমি ফজরের সময় আবার আসবো। ততক্ষণ পর্যন্ত কেউ এই ঘর থেকে বের হবে না, আর কাউকে ঢুকতেও দেবে না। আমিও পাশের ঘরে একটু জিরিয়ে নেই। হুজুর পাশের ঘরে গেলেন। মা বাবার শিওরে বসে কুরআন শরীফ পড়ছিলেন। আমি দরজার সামনে একটা চেয়ার পেতে পাহারা দিলাম। সারাদিনের ধকল আর মানসিক চাপে আমার শরীর ভেঙে আসছিল। আমি জেগে থাকার আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু চোখের পাতাগুলো যেন পাথরের মতো ভারী হয়ে আসছিল। একসময় কখন যে আমার চোখ লেগে গেল আমি টেরই পেলাম না। হয়তো ওটা স্বাভাবিক ঘুম ছিল না, হয়তো ওটা সেই শয়তানের কারসাজি। ঘুমের মধ্যে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। বাবা একটা অন্ধকার গর্তের পাশে দাঁড়িয়ে আছেন, আর সেই গর্ত থেকে শত শত কালো হাত তাকে টেনে নিচের দিকে নিয়ে যাচ্ছে। বাবা আমার দিকে তাকিয়ে চিৎকার করছেন, কিন্তু কোনো শব্দ করতে পারছেন না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বুকটা ধক করে উঠল। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি রাত 3:09। ইলেকট্রিসিটি নেই। হ্যারিকেনের আলোটা নিভু নিভু। আমি ধড়মড় করে বিছানার দিকে তাকালাম। বাবার বিছানা খালি। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। মা জায়নামাজেই ঘুমিয়ে পড়েছেন। আমি দৌড়ে বাথরুমে গেলাম। রান্নাঘরে খুঁজলাম, কোথাও বাবা নেই। কিন্তু হুজুর তো ঘর বন্ধ করে গিয়েছিলেন, তাহলে বাবা গেল কোথায়? দরজার দিকে তাকিয়ে দেখি ছিটকানিটা ভেতর থেকেই খোলা। তার মানে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন বাবা আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। আমি পাগলের মতো রাস্তায় বের হলাম। কোথায় যেতে পারেন বাবা? মনের ভেতর কুডাক ডাকছে।
আমার পা আমাকে সোজা হাসপাতালের দিকে নিয়ে গেল। কেন যেন মনে হচ্ছিল বাবা ওখানেই গেছেন। তার কর্মস্থল, তার পাপের জায়গা আর তার শাস্তির জায়গা সবই তো ওই মর্গ। রাস্তাঘাট একদম ফাঁকা, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমি দৌড়াচ্ছিলাম। রাস্তার কুকুরগুলো আমাকে দেখে করুণ স্বরে ডেকে উঠল। হাসপাতালের গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান আমাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে সোজা মর্গের দিকে দৌড় দিলাম। মর্গের গেটটা খোলা। ভেতরে ঢুকতেই নাকি সেই পরিচিত ফরমালিন আর পচা লাশের গন্ধ। কিন্তু আজকের গন্ধটা অন্যরকম, কেমন যেন পোড়া মাংসের মতো, ঠিক যেমনটা বাসায় বাবার শরীর থেকে বের হচ্ছিল। করিডোর দিয়ে দৌড়াতে দৌড়াতে লাশ কাটা ঘরের মেইন দরজার সামনে গেলাম। ভেতর থেকে হালকা গোঙানির শব্দ আসছিল, আর সাথে শোনা যাচ্ছিল এক অদ্ভুত খটখট খট আওয়াজ, যেন কেউ ধাতব কিছু টেবিলে বাড়ি দিচ্ছে। আমি সাহস সঞ্চয় করে দরজাটায় ধাক্কা দিলাম। ক্যাঁচ ক্যাঁচ করে খুলে গেল। ভেতরের দৃশ্যের জন্য আমি প্রস্তুত ছিলাম না। মর্গের মাঝখানে সেই প্রধান লাশ কাটারের টেবিলের ওপর বাবা শুয়ে আছেন। তার পরনে হাসপাতালের একটা নীল রঙের গাউন। বাবার চোখ দুটো খোলা, কিন্তু মণিগুলো উল্টে সাদা হয়ে গেছে। তার হাতে সেই ধারালো লাশ কাটার ছুরিটা ধরা। তিনি নিজের গলার কাছে ছুরিটা ধরে আছেন। হাত কাঁপছে। তিনি প্রাণপণ চেষ্টা করছেন হাত সরাতে। আমি চিৎকার দিয়ে দৌড়ে গেলাম বাবার কাছে, কিন্তু আমি টেবিলের কাছে যাওয়ার আগেই একটা অদৃশ্য শক্তি আমাকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে ছিটকে ফেলে দেয়। আমি নড়তে পারছিলাম না। মনে হলো কেউ একজন আমাকে চেপে ধরে রেখেছে। আমার বুকের ওপর যেন মনকে মন পাথর চাপিয়ে দেয়া হয়েছে। আমি দেখলাম বাবার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। হঠাৎ ঘরের অন্ধকার কোণ থেকে একটা ছায়া সরে গেল। ম্লান আলোয় আমি স্পষ্ট দেখলাম সেটা আফরিন, কিন্তু তার পা মাটির ওপরে ভাসছে। মুখটা বিভৎস। সে বাবার কানের কাছে ফিসফিস করে কিছু একটা বলল। এই বলার সাথে সাথেই বাবার হাতটা সজোরে তার গলার উপরে চেপে বসলো। আমি চিৎকার দিয়ে উঠলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। বাবার হাতের ছুরিটা এক টানে তার শ্বাসনালী কেটে ফেললো। ফিনকি দিয়ে রক্ত ছুটল। বাবা ছটফট করতে করতে শান্ত হয়ে গেলেন। রক্তে পুরো টেবিল ভেসে গেল। সেই ছায়াটা তখন বাবার লাশের ওপরে ঝুঁকে পড়ল। মনে হলো বাবার গলার ক্ষতর ভেতর হাত ঢুকিয়ে সে কিছু খুঁজছে। আমি আর জ্ঞান ধরে রাখতে পারিনি। আমার যখন জ্ঞান ফিরল তখন সকাল। আমি আমার রুমের বিছানায় শুয়ে আছি। এ কি, আমি বেডে কিভাবে এলাম? দৌড়ে মর্গের দিকে ছুটেছিলাম আমি। পুলিশ আর হাসপাতালের লোকেরা বাবাকে ঘিরেছিল। তারা বলছিল মফিজ ডোম আত্মহত্যা করেছে, কিন্তু আমি সত্যটা জানতাম কি? পুলিশ যখন বাবার লাশটা ব্যাগে ভরার জন্য তুলছিল, তখন একজন কনস্টেবল চিৎকার করে উঠল, স্যার, এইটা কি? লাশের গলার ভেতর মনে হলো কিছু একটা আটকে আছে। আমি হামাগুড়ি দিয়ে এগিয়ে গেলাম। দেখলাম বাবার গলার কাছে, ঠিক যেখানে শ্বাসনালী কাটা হয়েছে, সেই দগদগে ক্ষতের ভেতর কিছু একটা চকচক করছে। সবে অবাক হয়ে গেল। আমি পাথর হয়ে গেলাম। বাবার কাটা গলার ভেতর থেকে একটা সোনার চেইন উঁকি দিচ্ছে। ফরেন্সিক রিপোর্টে বলা হলো মফিজ ডোম মৃত্যুর আগে নিজেই হয়তো এই চেনটা গিলে ফেলেছিল, কিন্তু আমি জানি ওটা আফরিন বা আফরিনের রূপ ধারণ করা সেই শয়তান রেখে গেছে। বাবাকে দাফন করার পর আমি আর ওই চাকরি বা ওই এলাকায় থাকিনি। মাকে নিয়ে গ্রামে চলে আসি, কিন্তু আজও মাঝে মাঝে রাতে ঘুম ভাঙলে আমার মনে হয় আমি সেই চেইনের শব্দ শুনতে পাচ্ছি। মাঝে মাঝে মনে হয় বাবা আমার শিয়রে দাঁড়িয়ে আছেন, আর তিনি ফিসফিস করে বলছেন, লোভ করিস না বাপ, লোভ করিস না। ওই সোনার চেইনটা পুলিশ আলামত হিসেবে নিয়ে গিয়েছিল। শুনেছি মালখানায় রাখার কয়েকদিন পর চেইনটা গায়েব হয়ে যায়। আর যেই পুলিশ অফিসার ওটার দায়িত্বে ছিলেন, তিনি অনেকটাই মানসিক ভারসাম্য হারান। ময়মনসিংহ মেডিকেলের সেই লাশ কাটা ঘর আজও আছে। বহু বছর পার হয়ে গেছে, এখনো সেখানে রাতে অদ্ভুত শব্দ হয়। গভীর রাতে নাকি মফিজ ডোমের গলা শোনা যায়। এই বলে রিয়াজ ভাই তার ঘটনা শেষ করেছেন। যখন তিনি থামলেন তখন তার চোখ দিয়ে পানি পড়ছিল। বাইরে বৃষ্টি তখনও থামেনি, কিন্তু আমার মনে হচ্ছিল আমাদের চারপাশের পরিবেশটা কেমন অদ্ভুত হয়ে গেছে। আসলে লোভ এমন এক জিনিস যা মানুষকে অন্ধ করে দেয়। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আমি সাবিত আলম আপনাদের জন্য সংগ্রহ করেছি। ধন্যবাদ সবাইকে।
আশা করবো আপনারা যারা শুনলেন প্রথম থেকে এতক্ষণ পর্যন্ত তাদেরও ভালো লেগেছে এই ঘটনাটি। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি শেয়ার করুন বন্ধুদের সাথে এবং অবশ্যই অবশ্যই নিজে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করতে